বন্ধুগণ নমস্কার। ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স। আমি শীতাংশু বলছি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত 17 আগস্ট বেজিংয়ের যে গ্রেট হল আছে সেই গ্রেট হলে একটা 40 মিনিটের বক্তৃতা দিয়েছেন, এবং ওই 40 মিনিটের বক্তৃতার যে মূল কারণ, সেই কারণটা হচ্ছে যে সেদিন যিনি প্রয়াত নেতা জিয়াং জেমিন তার জন্মশতবার্ষিকী পালন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তিনি একটা জোরালো বক্তৃতা দিয়েছেন এবং তিনি চীনের নেতা জাতির প্রতি যে অদম্য লড়াইয়ের মানসিকতা সেইটা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। অর্থাৎ জনগণের কাছে একটা আবেদন জানিয়েছেন যে জাতির প্রতি নিজেদেরকে ভয়ানক নিজেদের সক্রিয় থাকতে হবে এবং একটা লড়াইয়ের অদম্য মানসিকতা রাখতে হবে। মানে ইটস এ সর্ট অফ প্রমোটিং ন্যাশনালিজম উইদিন চায়না। এরপর দেখা যাচ্ছে তিনি এই বক্তব্যের মধ্যে একটা বিরল বিষয়কে নতুন করে তুলে আনলেন। অনেক দিনের পুরানো বিষয়, আজ থেকে প্রায় 35-37 বছর আগেকার বিষয়। আমি সেটা আপনাদেরকে বলেছি যে একটা সময় 1989 সালে চায়নার যে তিয়ানেনমেন স্কোয়ার ছিল, সেই তিয়ানেনমেন স্কোয়ারে এই যে কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে একটা যুবকদের মস্ত বড় মিছিল হয়েছিল এবং একটা সমাবেশ হয়েছিল এবং একটা জমায়েত হয়েছিল, ধর্ণা হয়েছিল। কিন্তু চীনের সরকার ওই যে আপনার যে প্রাক্তন যিনি ছিলেন প্রেসিডেন্ট জিয়াং জেমিন, তিনি পুলিশ মিলিটারিকে অর্ডার করে সেই সমস্ত যে জমায়েতে যুবকরা ছাত্ররা ছিল, মানুষ ছিল, তাদেরকে একদম বন্দুক এবং মর্টারের গুলিতে, কামানের গুলিতে সবাইকে উড়িয়ে দিয়ে সেখান থেকে ভাগিয়ে দিয়েছিলেন। এটা তার জীবনের একটা কালো অধ্যায় বলা হয়। তো এইটা নিয়ে সেই মুহূর্তে অনেক আলোচনা হয়েছিল, কিন্তু চীন কোনোভাবেই এই সমস্ত যে গণতান্ত্রিক আন্দোলন বা তার জন্য দাবি, তার জন্য জমায়েত তিয়ানেনমেন স্কোয়ারে, এটা তারা কিন্তু বরদাস্ত করে না। আজকে দেখুন, ভারতে এই বামপন্থীরাই এখন এই সমস্ত জমায়েতকে ভীষণভাবে সমর্থন করছে। একটা গণতান্ত্রিক দেশে থাকে, তো গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের নামে, জমায়েতের স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে যা খুশি বলছে। আর তারাই বাম বিচারধারার পন্থী। অর্থাৎ তারা এরকম একটা সরকারই চায় যারা তাদের বিরুদ্ধে কোনোরকম একটা বিরুদ্ধ ভাষায় কথা বলবে, তাদেরকে তারা দমিয়ে কুচলে মেরে একদম ফিনিশ করে দেবে। এরকম একটা শক্তি, এরকম একটা সরকার তারা ভবিষ্যতের জন্য কল্পনা করে। চীনের মতো একটা সরকার তারা একটু কল্পনা করে, রাশিয়ার মতো একটা সরকার তারা কল্পনা করে, উত্তর কোরিয়ার মতো একটা সরকার তারা কল্পনা করে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে এখন এই মুহূর্তে তিনি এইটাকে কেন তুললেন এবং তখনকার প্রেসিডেন্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে তিনি কেন সমর্থন করলেন, সেটা এখন সবচেয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। যে দমন পীড়নের মধ্য দিয়ে একটা আন্দোলনকে যেভাবে দমন করা হয়েছিল, সেখানে যে ওই যে জিয়াং তার যে ভূমিকা, সেই ভূমিকা তিনি বিশেষভাবে উল্লেখ করেন এবং তার ভূমিকার প্রশংসা করেন। অর্থাৎ তাহলে চীনে এই ভারত আমেরিকার মতো একটা গোলমাল হতে পারত, কমিউনিস্ট শাসন সেখানে অবসান হতে পারত যদি সেটাকে দমন করে দেওয়া হতো কঠিনভাবে, কঠোরভাবে, তাহলে কিন্তু এটা তার মনে একটা হয়েছে আর কি। তো এখন এই যে বেজিংয়ে যে অনুষ্ঠানটা হয়েছিল, সেই অনুষ্ঠানে পলিট ব্যুরোর যে স্থায়ী কমিটির 7 জন সদস্য তারা সবাই উপস্থিত ছিলেন। এমন সময়ে বক্তৃতা তিনি দিলেন যখন চীনের অর্থনীতি ভয়ানক স্লো চলছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ, তাইওয়ানের সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ, ভারতের সঙ্গেও সম্পর্ক ভালো নয়, ব্যবসায়িক সম্পর্ক যেটুকু আছে সে বাদবাকি বর্ডার সংক্রান্ত টেনশন তো আছেই, এবং ক্রমাগত পাকিস্তানকে সাপোর্ট করার জন্যই ভারতের সঙ্গে চীনের সম্পর্কটা খারাপ হচ্ছে। এর বাইরে ওয়াশিংটনের সঙ্গে তার যে ট্রেড সংক্রান্ত বিষয়ে তার একটা ভয়ানক উত্তেজনা পরিস্থিতিও চলছে। পাশাপাশি যে বিজনেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য বিষয়তেও কিন্তু আমেরিকার সঙ্গে তার একটা দ্বন্দ্ব চলছে। এবং সম্ভবত এর আগে একবার প্রেসিডেন্ট ট্রাম্প এসেছিলেন বেজিং, চীনে এসেছিলেন, বেজিংয়ে নয়, একটা অন্য শহরে এসেছিলেন, সেখানে মিটিং টিটিং হয়েছিল। কিন্তু তারপরে শোনা যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে তিনি হয়তো যাবেন আমেরিকা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথাবার্তা বলতে চাইবেন যে এই বাণিজ্য, এআই এবং অন্যান্য সেমিকন্ডাক্টর, ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাই, এইসবের বিষয়গুলো কী হবে সেটাকে নিয়ে তিনি হয়তো আলোচনার জন্যই সেখানে যাবেন। এবং তিনি
যে কথাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন চীনের জাতীয় পুনরুজ্জীবনের প্রক্রিয়া, সেটাকেই তিনি বলেছেন এটা এখন সঠিকভাবেই যাচ্ছে। অর্থাৎ চীনের যে ন্যাশনালিজম, চীনের যে ন্যাশনালিস্ট আইডিয়া আন্ডার কমিউনিস্ট রুল, সেইটা সঠিকভাবে এগোচ্ছে বলেই তার বক্তব্য। অর্থাৎ সেখানে কোনো রকম কোনো বিরোধিতার কোনো জায়গা নেই, সরকার যা বলবে সেটা শুনে চলাই সব নাগরিকের একমাত্র কর্তব্য। এখন এর বাইরে আর কি কারণ হতে পারে, এটা সবাই পর্যালোচনা করছে, আমিও পর্যালোচনা করেছিলাম। আমার মনে হচ্ছে আমার একটা বিষয় হতে পারে, যেভাবে শ্রীলঙ্কাতে যে সরকার বদল হয়েছে, যেভাবে বাংলাদেশে সরকার বদল হয়েছে, যেভাবে নেপালে সরকার বদল হয়েছে, যেভাবে ভারতবর্ষে জেনজির আন্দোলনটা হয়েছে, ভারতবর্ষের আগে অনেক আন্দোলন হয়েছে, গণতান্ত্রিক দেশ, এখানে আন্দোলন কম বেশি লেগেই থাকে, কিন্তু গত 12 বছরে দিল্লি কেন্দ্রিক বিভিন্ন আন্দোলনগুলো হয়েছে। দীর্ঘ সময় ধরে কৃষক আন্দোলন হয়েছে, যাতে সারা ভারতের সমস্ত কৃষকের কোনো যোগদানই ছিল না। গুটি কয়েক কৃষক যারা মূলত পাঞ্জাব থেকে এবং হরিয়ানার থেকে আর কিছু উত্তরপ্রদেশ থেকে যাওয়ার চেষ্টা করেছে, যদি যোগী আদিত্যনাথ সেটা আটকে দিয়েছিলেন, অল্পই যেতে পেরেছিল ভিন্ন রাস্তায়। আর ওই খানেরি বর্ডার আর আপনার ওই ইয়েতে সেখানে তারা হাজিরে দীর্ঘ সময় বসেছিল, সেটা একটা চেষ্টা ছিল। শাহিনবাগে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যে সরকারকে ব্যতিব্যস্ত করার চেষ্টা হয়েছিল। এর বাইরে প্রধানমন্ত্রী পাঞ্জাব যাচ্ছিলেন, সেই সময় তার উপর একটা আক্রমণের সম্ভাবনা তৈরি ছিল, ফলে তিনি পাঞ্জাব যাওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বন্ধ করে দিয়ে তিনি ফিরে আবার দিল্লি চলে এসেছিলেন। তো এরকম ঘটনা হয়েছে। এবং কদিন আগেই দেখা গেল যে সিজেপি আন্দোলন, অর্থাৎ আরসোলা জনতা পার্টির যে আন্দোলন দিল্লিতে হয়ে গেল, সেই প্রক্রিয়াটা আজকের দিনে তো সর্বত্র চলে যাচ্ছে। যদিও চীনে কিন্তু বিভিন্ন যে বিদেশি সোশ্যাল মিডিয়া, সেই সমস্ত সোশ্যাল মিডিয়া অধিকাংশই কিন্তু ব্যান আছে, অর্থাৎ সেখানে এই সমস্ত সোশ্যাল মিডিয়াকে অপারেট করতে দেওয়া হয় না, কারণ চীন জানে যে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই একটা দেশে রেজিম চেঞ্জের প্রক্রিয়া চালু হয়। কিন্তু খবর তো চাপা থাকে না, চীনের খবরে চাপা থাকে না। চীনের যে গ্রামীণ এলাকা, চীনের যে মানে গ্রামীণ মফস্বল এলাকা বা যে মিউনিসিপ্যাল টাউন এলাকা, সেই সব জায়গায় যে দুরবস্থা অনেক বেশি, সেসব ভিডিও খবর কিন্তু চলে আসছে। কারণ ভারতের সঙ্গে চীনের তো ভিসা চালু আছে এখনও, ব্যবসাদাররা চীনে যায়। ধরুন এই যে আপনার বিভিন্ন টয় মেটেরিয়ালস আনতে, বিভিন্ন আপনার কি বলে সোলার প্যানেলের বিষয়ে ব্যবসা করতে, সোলার এনার্জিকে সরকার যেহেতু বাড়াচ্ছে, তাহলে সোলার প্রজেক্ট কীভাবে বাড়ানো যায়, তার মেটেরিয়ালস কীভাবে আনা যায়, সব বিভিন্ন কাজে মানুষ চীনে যাচ্ছে। চীনের সঙ্গে ভারতের ভিসা প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়নি, যেমন পাকিস্তানের সঙ্গে বন্ধ আছে, তেমনি চীনের সঙ্গে কিন্তু ভিসা প্রক্রিয়া সেইভাবে বন্ধ নেই, পাকিস্তানের সঙ্গে প্রায় বন্ধই বলা যায়। অনেক ক্ষেত্রে পাকিস্তানের নাগরিক অন্য দেশ থেকে আসার চেষ্টা করছে শোনা যায়, কিন্তু আমি যতদূর জানি যে পাকিস্তানের সঙ্গে ভারতের ভিসা প্রক্রিয়া বন্ধ, কিন্তু চীনের সঙ্গে ভিসা প্রক্রিয়া চালু হচ্ছে। তো ভিসা নিয়ে যারা যাচ্ছে পাকিস্তানে, মোবাইল মাধ্যমে বিভিন্ন ফটো তুলে আনছে, বিভিন্ন ছবি তুলে আনছে, বিভিন্ন ভিডিও করে আনছে, তাতে কিন্তু চীনের যে গ্রামীণ অর্থনীতির অবস্থা বা মফস্বল টাউনগুলোর যে অবস্থা, সেটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। খালি ওই আপনার বেজিং বা আর যে বড় বড় কতগুলো শহর যেখানে অনেক হাই রাইজ বিল্ডিং আছে, দিন রাত আলো ঝকঝক করছে, সেটাই কিন্তু আসল চিহ্ন। সারা চীনের সর্বত্র কিন্তু সেই চিত্র নাই। তার মানে কমিউনিস্ট শাসন যে সমস্ত সমস্যার সমাধান করতে পারে মানুষের, তা কিন্তু নয়। জনসংখ্যার বড় একটা জনসংখ্যার চাপও আছে, এবং পাকিস্তানের সঙ্গে সখ্য করতে যে পাকিস্তানের রুটস অ্যান্ড বেল্ট সিপিইসি করতে যে চীনের ভয়ানক লস হয়েছে, তো সেটা চীন বুঝতে পারছে। এবং পাকিস্তান চীনের উপর ভরসাও করে না। পাকিস্তান দু নৌকোয় পা দিয়েছিল, আমেরিকা এবং চীন দু নৌকোয় পা দিয়েছিল, যেখান থেকে পয়সা সুবিধা পায় সেখান থেকে সেটা নেওয়ার চেষ্টা করে। এখন তো আবার তুরস্ক আর সৌদির সঙ্গেও পাকিস্তান সখ্যতা বাড়িয়েছে। তো চীন সেটা সবটা লক্ষ্য করছে। সবচেয়ে বেশি লক্ষ্য করছে ভারতে যে এই যে আন্দোলনটা হয়েছে, এটার তো প্রচারে কোনো বাধা নেই, এটা ব্যাপক প্রচার হয়েছে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, এসব খবর কিন্তু চীনে পৌঁছাচ্ছে। ফলে হয়তো যে শি জিনপিংয়ের একটা শঙ্কা তৈরি হচ্ছে যে আগামী দিনে এইসব যে চারিদিকে যে বাতাবরণ দেখা যাচ্ছে, সেই বাতাবরণে চীনের মধ্যেও আবার যে ব্যাপক বেকারি, অর্থনীতি যেভাবে পিছনের দিকে যাচ্ছে, যুবকদের যেভাবে কাজ হারাচ্ছে, যুবকরা কাজ নেই, যেভাবে পাকিস্তানের সম্পর্ক খারাপ হয়ে সেখানে যে অনেকটা ইনভেস্ট করে সেই টাকা ফেরত আসছে না, সেখানে ইঞ্জিনিয়ার এবং কর্মীরা চীন থেকে যে সেখানে তাদের উপর আক্রমণ হচ্ছে, অনেকে খুন হচ্ছে, মারা যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি নিজে একটু কোণঠাসা অবস্থায়, যে বিশেষত চায়নার সঙ্গে যে আমেরিকার ট্রেড রিলেশন, সেই ট্রেড রিলেশন একটা মস্ত বড় ঘাটতি হয়েছে। ফলে যে বাইরের টাকা, সেটা চীনে আসা কমছে। ভারতও আস্তে আস্তে চেষ্টা করছে যে যে নিজস্ব উৎপাদন বাড়িয়ে কীভাবে আগামী দিনে স্বনির্ভর হওয়া যায়, এবং আগামী দিনে যাতে নিজের আর্থিক অবস্থাকে ভারত নিজের মতো করে পুনরুদ্ধার করতে পারে সেই চেষ্টা করছে। ফলে
চীনের উপরও ভারতের যে নির্ভরতা যে কোনো ব্যাপারে, সেই নির্ভরতা কিন্তু আস্তে আস্তে কমছে। ভারত নিজে সব বিষয়ে স্বনির্ভর হতে চাইছে। সেমিকন্ডাক্টর বলুন, এআই বলুন, মিলিটারি টেকনোলজি বলুন, সব ব্যাপারেই কিন্তু ভারতের অগ্রগতি একদম ভয়ানকভাবে চলছে। ভারতের অগ্রগতি কিন্তু থেমেনি। এই সরকার কিন্তু প্রাণপণ চেষ্টা করছে দেশে একটা সার্বিক অগ্রগতি নিয়ে আসতে, একদম প্রান্তিক গরিব মানুষ থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বিকাশ এবং কাজের সুযোগ তৈরি করা, সেটা কিন্তু চেষ্টা করছে। একটা কথা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সবাই যেভাবে আজকাল যুবকরাও সব ওই সোশ্যাল মিডিয়ায় মানে ব্যস্ত হয়ে থাকে, আর সবাই খালি সরকারি চাকরি যেতে যায় যে ঠিক আছে কাজ অনেক কম হবে, পয়সা অনেক বেশি পাওয়া যাবে। সারা দেশের এত 140 কোটি লোকের যদি যুবর সংখ্যা যদি 30, 35, 40 কোটি হয়, সব লোককে যে সরকারি চাকরি দেওয়া যাবে না, সেটা কিন্তু খুব পরিষ্কার। প্রধানমন্ত্রী বারবার বলছেন যে স্টার্ট আপ তৈরি করতে, স্বনির্ভর হতে, সেলফ বিজনেস শুরু করতে, যাতে করে হাতে কলমে কাজ শিখতে, টেকনোলজি ইনস্টিটিউশনকে বাড়াবা দেওয়া হচ্ছে, অর্থাৎ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, যাতে অনেক অনেক যুবকের বিভিন্ন কাজের সুযোগ তৈরি হয়। ইন্ডাস্ট্রি বাড়ানোর চেষ্টা হচ্ছে, বিভিন্ন জায়গায় নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স হচ্ছে, বিভিন্ন জায়গায় নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী রিসেন্ট যেমন সেদিনে বলেছেন যে ইম্পোর্টের থেকে আমাদের এক্সপোর্টের উপর জোর দিতে হবে বেশি, এবং কোয়ালিটি প্রোডাকশন করতে হবে, যাতে বিদেশের বাজারে যে সমস্ত প্রোডাকশন আসছে বা প্রোডাকশন আছে তার সঙ্গে যাতে আমরা কম্পিট করে সেখানে নিজেদের যে প্রোডাক্টস, সেই প্রোডাক্টস বিক্রি করতে পারি। এই সমস্ত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভারতের যে চীনের উপর নির্ভরতা সেটা কমেছে, এবং শি জিনপিং সম্মত তার দেশের যে আর্থিক দুরবস্থা এবং জনসন্তোষ ক্রমশ তৈরি হচ্ছে, সেটাকে মাথায় রেখেই এই সুযোগটাকে কাজে লাগিয়ে জাতীয় পুনরুজ্জীবন এবং কমিউনিস্ট শাসনের আন্ডারে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, সেটাকেই প্রমোট করার চেষ্টা করছেন, যাতে করে এরকম কোনো যে আন্দোলন বা ধর্না তিয়ানেনমেন স্কোয়ারের মতো না হয়। এবং সেই ঘটনাটাকে তিনি উল্লেখ করে সম্ভবত বলতে চেয়েছেন এরকম কোনো চেষ্টা হলে চীন কিন্তু কোনো কারণেই সেই চেষ্টাকে বরদাস্ত করবে না। সেটাই তিনি হি ওয়ান্টস টু রিটারিয়েট দ্য ওল্ড ইনসিডেন্ট, so that people should understand, you should not think of go ahead for such an agitation, anti-government dharna, protest, rally or like that. In that case, government will act with iron hand. সরকার এরকম কোনো প্রতিবাদ হলে সরকার তাকে যে ভীষণ কড়াভাবে দমন করবে, ওই ঘটনাটা উল্লেখ করে তিনি সম্ভবত এটাই যে চীনের যুবকদের বোঝানোর চেষ্টা করছেন। আদারওয়াইজ এই 37 বছর পরে ওই পুরাতন ঘটনাকে উল্লেখ করে সেই পুরাতন নেতাকে নতুন করে আবার তাকে স্মরণ করা এবং তাকে যে ভীষণভাবে প্রশংসা করা, এটার কোনো দরকার ছিল না। তিনি জিয়াং জেমিনের ওই দমন পীড়ন যুবকদের উপর তিয়ানেনমেন স্কোয়ারে, সেইটার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে চীন কিন্তু কোনোভাবেই কোনো রকম এরকম আন্দোলনকে আগামী দিনে সমর্থন করবে না বা আগামী দিনে প্রশ্রয় দেবে না, সে কথাটা তিনি পুনরায় কিন্তু বলে দিয়েছেন। ফলে যুবকদিকে তিনি এক ধরনের সতর্ক করে দিয়েছেন, ডোন্ট গেট হেড ফর এনি অ্যাজিটেশন লাইক দ্যাট। তো এটা আমার মনে হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের বিষয়টাতে আপনাদের মতামত কী। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।